স্যার আমারটা তো পেলাম না স্যার। কার্ডটা রাফি, জি স্যার আমারটা। স্কোর দেখো তো। গুগল ক্লাসরুম স্কোর দিয়ে দিয়েছি। মিস তো হওয়ার কথা না স্কোরে লিস্ট। স্যার আমারটাও পাইনি। গুগল ক্লাসরুম দেখো। মেইল যদি নাও যায়, গুগল ক্লাসরুম দেখো। মেইলটা তো ম্যানুয়ালি পাঠানো হয় না, মানে অটোমেটিক মেইল যায়। স্যার ক্লাসরুমে এক্সেলের মধ্যেই নাম পাচ্ছি না স্যার। তাহলে সাবমিটেড হয় না অ্যান্সার। স্যার নাম নাই স্যার। আমি যেভাবেই সাবমিশন পেয়েছি ঠিক সেভাবেই তো এখানে ডাউনলোড করে দিয়েছি আর কি। তোমরা চাইলে আমার র ফাইলটাও দেখতে পারো, দেখাচ্ছি স্যার তোমাকে। ফর্মে দেখাচ্ছে স্যার হয়েছে, কিন্তু ফর্মে দেখাচ্ছে মানে? এই যে দেখো, এটা হচ্ছে একদম র ফাইল, জাস্ট এটা আমি ডাউনলোড করে দিলাম। স্যার আমাদের ফার্স্ট সিটের মার্ক কি? ফার্স্ট সিটিটা দেখা হয় না এখনো, ওইটা দেখি আজকে ক্লাসের সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। আর ক্লাস শেষ করে ওটা দেখে দিয়ে তারপরে ওইখান থেকে উঠবো। স্যার আমি ওভারল্যাপ এক্সাম দিয়েছিলাম, ওই রেজাল্টটাও কি না দিবেন নাকি? ওভারল্যাপ এখনো, হ্যাঁ ওটা রেজাল্টটা দিব, ওভারল্যাপটা দিয়ে দেবো, ওটা কাজ করতেছে ওভারল্যাপের। স্যার ওকে আপনি এখানে বলছেন ওভারঅল সবকিছু সব, অ্যাসাইনমেন্ট হ্যাঁ সব? সব একসাথে দিব, সব একসাথে দিয়ে দেবো রেজাল্ট। কাজ করতেছে ওটা, ওটা এক্সেলে বসাচ্ছি আইডি গুলো। স্যার মেইলে স্কোর আসছে বাট গুগল ফর্মে ক্লাসরুমে নাই স্যার। এরকম তো হওয়ার কথা না, গুগল ফর্ম তো এরকম বিট্রে করে না। নাই স্যার, চেক তো দিলাম। স্যার ফার্স্ট স্যার সিটি এখানে তো নামই নেই স্যার। এখানে 34টা রেসপন্স আসছে আমার কাছে, দেখো 34টা রেসপন্স, 34টা এখানে শো করছে। স্যার একটা কথা ছিল। মেলটা ফরওয়ার্ড করো তো আমাকে। একটু দাঁড়াও, একজন কথা বলার মাঝখানে আরেকজন বলতে নেই, একটু ওয়েট করতে হয়। একজন একটা রিজলভ হোক, তারপর আরেকজন কোশ্চেন করতে হয়, ঠিক আছে? একটু ওয়েট করো প্লিজ। কার্ডটা আসলে রাফি, জি স্যার। আমাকে মেইলটা ফরওয়ার্ড করো। মেইলটা স্যার কোন মেইল স্যার? তোমাকে যে মেইলটা পাঠানো, মানে যে মেইলটাতে তুমি স্কোর পাচ্ছ, ওই মেইলটা আমাকে ফরওয়ার্ড করো। ওকে এমন তো স্যার হওয়ার চেক কথা না করছি যে স্যার। মানে এখানে দেখাবে অথচ মেইলে যাবে, বাট এখানে আসবে না। অনেক সময় এখানে থাকে বাট মেইলে যায় না, এরকম দেখেছি, বাট ওরকম প্রবলেম তো কখনো হয়নি। বলো এখন কেউ কিছু কোশ্চেন করেছিল, বলো প্লিজ। স্যার ফার্স্ট সিটির প্রথমে একটা এক্সাম নিয়েছিলেন, পরে ওটা একটা ইয়া ভার্স, পরে আরেকটা এক্সাম নেওয়া হয়েছে ওয়ার্ড জি চয়েসের জি, উপরে। তো আমি পরেরটা দেইনি স্যার, প্রথমটা দিছিলাম। তার প্রথমটা কাউন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দুইটাই, হ্যাঁ দুইটাই আমি চেক করবো আজকে ক্লাস শেষ করেই। ওকে, পাঠিয়েছো রাফি? আমি ক্লাস স্টার্ট করার একটা প্রিপারেশন নিই, আমি ফাইলটা শেয়ার করি। আমরা বোধহয় পড়ছিলাম মিসপ্লেসমেন্ট স্যার ট্যাগলিং আমি মডিফায়ার্স, রাইট? মেইলটা ফরওয়ার্ড করেছি কিন্তু স্যার ওখানে তো মার্ক দেয়া নেই। দেখি ফরওয়ার্ড করো কি আসছে একটু দেখি। জি স্যার করেছি স্যার। ও ওখানে ফরওয়ার্ড করলে হবে না, আমাকে আমার মেইলে পাঠাইতে হবে ওটা ফরওয়ার্ড করে। আচ্ছা, ওটা তো গুগল মেইল সার্ভিস, ওখানে রিপ্লাই দিয়ে লাভ নেই, ওটা নো রিপ্লাই সার্ভিস। আচ্ছা স্যার। আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এরকম কি আর কেউ আছে? বাকি কারো সমস্যা নেই? ওকে ফাইন, যদি যেহেতু আর কারো সমস্যা নেই, রাফি তুমি তাহলে ক্লাসের পরে একটু আমার সাথে কথা বলো। জি স্যার ওকে স্যার। আমার মেল অ্যাড্রেস তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি একটু পাঠাও। ওকে স্যার। আমি তোমাকে মেইল করেছি চ্যাট বক্সে।
Okay. Now it's our turn to the topic misplaced and dangling modifiers. Possibly we are starting this topic, if I'm not wrong. And in the last class, I think I had completed exercise number 4. Is it really? জি স্যার এক্সারসাইজ নাম্বার 4 শেষ করেছিলাম। তোমাদের কি মনে আছে অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব কাকে বলে? সরি, অ্যাকশন মডিফায়ার কাকে বলে? না স্যার খেয়াল নেই স্যার এই যে টার্গেট আর রেজাল্ট এটার ব্যাপার আছে টার্গেট এবং রেজাল্ট দুইটা অ্যাকশন থাকে। যখন একটা অ্যাকশন রিজন আর একটা অ্যাকশন হচ্ছে রেজাল্ট, একটা কারণ হিসেবে কাজ করে এবং আরেকটা যখন ফলাফল হিসেবে কাজ করে, তখন যেটা কারণ তাকে কি বলা হয়? মডিফায়ার। আর যেটা ফলাফল তাকে কি বলা হয়? টার্গেট। প্রত্যেকটা কারণ কেন ঘটানো হয়, কেন সেটা ঘটে? একটা ফলাফল বের করে আনার জন্য, একটা রেজাল্ট আউটপুট দেওয়ার জন্য। তো এখানে এক্স্যাক্টলি ওই কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে। আমরা এই ধরনের মডিফায়ারকে বলে থাকি অ্যাকশন মডিফায়ার। নাও it is our turn to the next topic, that is next exercise, that is exercise number 5. You can remember that in the previous 2 exercises we were talking about identifying the word or identifying the option which has no misplaced or dangling modifier. আমাদের এমন একটা অপশন চুজ করতে বলা হয়েছিল যেখানে কোনো মিসপ্লেসড বা ড্যাংলিং মডিফায়ার নেই। তো এমন একটা অপশন আমরা চুজ করার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখেছি যে কিভাবে সেই মডিফায়ার গুলি ব্যবহার করা হয়েছে, তারা তাদের টার্গেটের পাশে বসেছে নাকি বসেনি সেটা নিয়ে জাজ করেছিলাম। যেটা সঠিক পেয়েছি সেটা তো সঠিক পেয়েছি, যেখানে সঠিক পাইনি সেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে তাহলে বাকি যে 2টি থাকলো ভুল, সেই 2টি ভুল কি কি হতে পারে, কিভাবে তারা ভুল হয়েছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। নাও উই আর মুভিং টু দ্য নেক্সট exercise number 5, and here we are given a certain part of the sentence. এখানে একটা বাক্যের কিছু অংশ আমাদেরকে দেওয়া হয়েছে, বাকি অংশটুকু দেওয়া হয়নি। অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে, not all but in maximum cases we will find that the given line or the given part of a sentence will be counted as the modifier. আমাদের এখানে যে অংশটুকু দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সেই অংশটুকু একটা মডিফায়ার হিসেবে কাজ করছে। For example, number 1, what you have to do as the direction, we can see here that choose the most logical way to complete each sentence. এখানকার সবচাইতে যৌক্তিক উপায় কোনটি, যেভাবে আমরা এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে পারি। সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদেরকে কি খেয়াল রাখতে হবে? মেক শিওর দ্যাট ইউ ডু নট ট্যাঙ্গল অর মিসপ্লেস এনি মডিফায়ার। এমন যেন না হয় যে কখনো তুমি কোনো মডিফায়ারকে মিসপ্লেস করে ফেলছো বা কোনো মডিফায়ারের ড্যাংলিং অপশনটি ঘটছে বা ড্যাংলিং প্রবলেমটি ঘটছে, এরকম যেন কখনো না হয়। সো প্লিজ রিড number 1, the set number 1. Okay, I think you have the idea about vacuum cleaner, how the vacuum cleaner works. ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে কাজ করে? স্যার জাস্ট আর কি কারেন্টের সাথে মানে বিদ্যুতের সংযোগ দিলেই বিদ্যুতের সংযোগ দিলে কাপড় পরিষ্কার হয়ে যায়? না, মানে আর কি পাওয়ারফুল রাউট হাওয়া সেটা টানে স্যার, হাওয়া টানলে ওটা ভিতরে একটা এয়ার প্রেসার তৈরি করে, একটা প্রচন্ড বাতাসের চাপ তৈরি করে। ফলে কি হয়, এবং সামহাও তারা কোন একটা হয়তো বা কেমিক্যাল মানে ভেপার ব্যবহার করে, যেটার মাধ্যমে আমি কনফার্ম না, বাট হতে পারে এরকম যে একটা কেমিক্যাল ভেপার ব্যবহার করে, যেটা যখন ওই এয়ার প্রেসারের সাথে ওই ময়লাগুলো তখন উইক হয়ে যায় এবং ওটাকে ভেতর দিকে বাতাস টেনে নেয়। এবং রাস্তায় মাঝখানে সিটি কর্পোরেশন নিয়ে আসছিল, দেখছো কিনা, যেরকম একটা ভ্যাকুয়াম ক্লিনার, রোড ক্লিনার নিয়ে আসছিল কিন্তু তারা, যে রাস্তার পাতালতা ময়লা পরিষ্কার করার জন্য। কয়দিন থেকে কয়টা ট্রায়াল হয়েছিল বাংলাদেশে, পরে আবার সব চুপচাপ হয়ে গেছে আর কি। তো এটা যে ভ্যাকুয়াম ক্লিনারের রুলস, সে এয়ার প্রেসার তৈরি করে কিভাবে দেখছো, দেখো, সাকিং উইথ ইটস পাওয়ারফুল মাউথ, এটা খুব শক্তিশালী মুখ দিয়ে ভেতরে টেনে নিয়ে, কি ভেতরে টেনে নিবে, দ্য ভ্যাকুয়াম ক্লিনার ক্লিনড ডগ হেয়ার অ্যান্ড ক্রামস অফ দ্য কার্পেট। কার্পেটের উপরে যে সমস্ত ময়লা পড়েছিল, কি কি ময়লা পড়েছিল, ডগ হেয়ার কুকুরের লোম, অ্যান্ড ক্রামস। ক্রামস অর্থ হচ্ছে খাবারের কুচি, খাবারের দানা,
ওকে, তো এই কুকুর যে খাবারগুলো খেয়েছিল সে সমস্ত দানা পড়েছিল, তো এই সমস্ত বিষয়গুলোকে সে পরিষ্কার করলো কিসের মাধ্যমে? দ্য ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে। তাহলে সাকিং উইথ হিজ পাওয়ারফুল মাউথ, হু ইজ ডুইং দিস টাস্ক? কে এই দায়িত্ব পালন করছে বা কে এই কাজটি করছে? We have two options. Option A, the vacuum, the vacuum cleaner, and option B, dog hair. Who can do this work? So option A. Option A, definitely. So vacuum cleaner is the vacuum is vacuum cleaner. Okay. So here the modifier is sucking with his powerful mouth. This phrase is the modifier. So the logical target is option A, and option B, this is misplaced modifier. Or if we use option B, then what will happen? Is it a misplaced modifier or dangling modifier? Can you remember misplaced and dangling modifier? Dangling modifier. Dangling modifier. We can remember that for misplaced modifier, we have two conditions. Number one, the modifier must have a target, and the target and the modifier should stay together. But in the sentence, if we use option B, there will be no target will be present in the sentence because there is no reference to dog hair. So number one, option B will be incorrect. So A is the right answer. The vacuum clean dog hair and crumbs off the carpet. Number one, A. Number two, please. Please read it. Okay. Any decision? Sir, option B. Option B. এখানে একটা নাম আছে, বলো তো নামের উচ্চারণ কি? Cashier. কাইসার। কাইসার, জি স্যার। হ্যাঁ, কাইসার না? কাইসার, জি স্যার। সিজার। জুলিয়াস সিজার আছে না, বিখ্যাত শাসক, তার নামের স্পেলিং হচ্ছে কিন্তু এটা CAESAR, সিজার। ওকে, এটা কাইসার না। তাহলে ওয়ার্কিং আ মিনিমাম ওয়েজ জব অন দ্য উইকেন্ডস, উইকেন্ডে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে সে তার সর্বনিম্ন টাকায় অল্প সর্বনিম্ন বেতনে চাকরি করে, ওয়ার্কিং মানে এখানে টু হ্যাভ আ জব। ওকে, সর্বনিম্ন টাকায় চাকরি করে the expensive gifts that his girlfriend Gloria required could not be purchased with Caesar's limited funds. সিজারের যে অল্প টাকার বেতন, সেই লিমিটেড ফান্ড দিয়ে তার যে গার্লফ্রেন্ড রয়েছে তার গ্লোরিয়া, তার জন্য যে প্রয়োজনীয় গিফট, দামি গিফট, শুধু গিফট না, এক্সপেন্সিভ গিফট, এটা আসলে ক্রয় করা পসিবল হয় না। কুড নট বি পারচেসড, এটা কেনা যাচ্ছে না, কেনা পসিবল হয়নি সিজারের পক্ষে। তাহলে ওয়ার্কিং আ মিনিমাম ওয়েজ জব অন দ্য উইকেন্ডস, উইকেন্ডে এই অল্প টাকার চাকরি করে কে? Who is doing the work? Who is working? কে কাজ করছে? Caesar. But option A, we get the expensive gifts. Gifts cannot work. So option A rejected, and B is the right answer. Caesar, thank you so much that you answered properly. Caesar is the target of the modifier. Okay, any question from anyone? অন্যদের কাছ থেকে কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা? I think not. Okay, number 3, please. Number 3. স্যার এটা এ মনে হচ্ছে। We enjoyed the crisp and spicy fried shrimp served on paper plates. Number B আগে দেখি। We enjoyed the fried shrimp served on paper plates which are spicy and crisp. আজকের এই টপিকটা পড়ার আগে যদি তোমাকে এটা দেওয়া হতো তাহলে তুমি বলতে এই বাক্যটা সঠিক, কোনো ভুল নেই। But there is a minor mistake, there is a major mistake, but
ভেরি সাইলেন্ট মিস্টেক। উই এনজয়েড দ্য ফ্রাইড শ্রিম্প। ফ্রাইড শ্রিম্প, শ্রিম্প অর্থ কি? চিংড়ি। চিংড়ি। তাহলে চিংড়িটা কেমন চিংড়ি ছিল? ভুনা করা? ভাজা। ভাজা চিংড়ি ছিল ফ্রাইড শ্রিম্প। আর এই ফ্রাইড শ্রিম্পটা কোথায় সার্ভ করা হয়েছিল? সার্ভড অন পেপার প্লেটস। পেপার প্লেটের উপরে, আই মিন উই মিন ওয়ান টাইম প্লেট। পেপার প্লেটস এর উপর সার্ভ করা হয়েছিল, হুইচ ওয়ার স্পাইসি এন্ড ক্রিস্প, যেটা ছিল মশলাযুক্ত এবং ক্রিস্প, মচমচে। মশলাযুক্ত এবং মচমচে কি ছিল, প্লেট নাকি চিংড়ি যেটা ভাজা হয়েছিল সেটা? কিন্তু আমরা এখানে ব্যবহার, এখানে এই যে ক্লজ, এটা হচ্ছে মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা কাকে টার্গেট হিট, কোন টার্গেটকে হিট করছে? প্লেটস। বাট plate is not the modifier, so option B rejected. Option A is the right answer. And who is the modifier here? Don't think that like that to others. We enjoy it is not the modifier. Be careful. রেড লাল সংকেত দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু মডিফায়ার না। আগে দুইটা কিন্তু মডিফায়ার ছিল, বাট এই দুইটা 3 নাম্বারটা কিন্তু মডিফায়ার না। This is not modifier. Here the modifier is the crisp and spicy fried shrimp. All these three are the modifiers. আমরা যদি একটু এটাকে যদি একটু ডিভিশন করি, ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট যদি ভেঙে ফেলে, মূলত এটা প্রথম ছিল এরকম SHRIMP, শ্রিম্প। ওকে, এটা ছিল ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, তার সাথে যোগ হয়েছে শ্রিম্পটা কেমন শ্রিম্প ছিল? ফ্রাইড শ্রিম্প। এটা ছিল ভাজা শ্রিম্প। এখন ভাজার মধ্যে তো আবার 2-3 রকমের ভাজি আছে, তাই না? কোনোটা তেল চপচপা ভাজা, কোনোটা খটখটা ভাজা, তো বিভিন্ন ধরনের ভাজি তো আছে আর কি। তো এখানে এই ভাজির ধরনটা কেমন ছিল? ক্রিস্প এন্ড স্পাইসি, অর্থাৎ মচমচে এবং মশলাযুক্ত। তাহলে দেখো, এখানে প্রাইমারি নাউন হচ্ছে শ্রিম্প, এবং সেকেন্ডারি যখন তুমি সেকেন্ড স্টেপে গিয়ে যখন প্রথম মডিফায়ারটা ব্যবহার করছো ফ্রাইড, তখন এক্ষেত্রে শ্রিম্প হচ্ছে একটা মডিফায়ার এবং তার টার্গেট হচ্ছে, সরি, শ্রিম্প ফ্রাইড একটা মডিফায়ার এবং তার টার্গেট হচ্ছে শ্রিম্প। দেখতে পাচ্ছ কেন আমার স্ক্রিনে? আমি এখানে এই পয়েন্টে রয়েছি। তাহলে এখানে টার্গেট কে হলো শ্রিম্প এবং তার মডিফায়ার কে ফ্রাইড। এটা কোন ধরনের মডিফায়ার? প্রি মডিফায়ার। আবার যখন তুমি এটার সাথে, ফাইন, তারা পাশাপাশি করছে, দে আর স্টেইং টুগেদার। নাও ইফ উই এক্সটেন্ড দিস পার্ট, ক্রিস্প এন্ড স্পাইসি, এই ক্রিস্প এন্ড স্পাইসি এটা একটা এই দুইটা একসাথে একটা মডিফায়ার। এটা আবার কাকে মডিফাই করছে বলো তো? ফ্রাইড পেপার প্লেট, এই পেপার প্লেটস। না না, ফ্রাইড দেরিতে জয়েন করেছো যে পেপার প্লেটস বললে। স্যার আমি বলছিলাম, ভুলে ভুলে হয়েছে তাহলে। ক্রিস্প এন্ড স্পাইসি এটা কাকে মডিফাই করছে? এটা মডিফাই করছে নট অনলি শ্রিম্প বাট অলসো ফ্রাইড শ্রিম্প। এই পুরো কনসেপ্টটাকে কিন্তু সে মডিফাই করছে। এখন ক্রিস্প এবং স্পাইসি এটা টার্গেট হচ্ছে কিন্তু ফ্রাইড শ্রিম্প, নট অনলি শ্রিম্প। SHRIMP, crisp and spicy fried shrimp. Is it clear? এই পুরো কনসেপ্ট, এই দুইটা শব্দ কিন্তু টার্গেট, মানে একসাথে কিন্তু টার্গেট। যে ভাজা মাছ কেমন ছিল? ভাজা মাছ ছিল মচমচে এবং মশলাযুক্ত। ওকে, ক্লিয়ার? নাম্বার 3, আই থিংক সো। নাম্বার 4 প্লিজ। স্যার অপশন এ। কেউ বলছে বি, কেউ বলছে এ। গ্রুভিং অর্থ কি? মজে যাওয়া, বোঝো? মজে যাওয়া, কি জানি গানটার রেফারেন্স বলে গেলাম। মজেসে খাজা বাবার প্রেমে মজে, মানে ওটা খাজা বাবার প্রেমে মজলে কি হয়, মানে আরে ওটা মাথায় আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল খোলাছে রে মোলা, স্কুল খোলাছে, ওইটা যে মাইজ ভান্ডারে স্কুল খোলাছে, ওখানে যে মজ, মানে মজমা যেটা হয়, মজমাই মজে যাওয়া আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে গ্রুভিং। গ্রুভিং মানে হচ্ছে একদম পুরো মিউজিকের মধ্যে সে মজে গেছে। আমাদের যে এয়ারবাড থাকে, এয়ারবাড কাকে বলে? 3টা কনসেপ্ট আছে খুব কাছাকাছি, এয়ারবাড, ইয়ারফোন আর হচ্ছে হেডফোন। আমরা কিন্তু মিক্স করে ফেলি, বাট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক। ইয়েস, এয়ারবাড মানে হচ্ছে শুধুমাত্র ওয়্যারলেস যেটা, সেটা না। তোমার যেটা ওয়্যার্ড আছে সেটার মাঝখানে মাঝে মাঝে কিছু হেডফোন দেখবা যে একটা এক্সটেন্ডেড পার্ট থাকে, সফট পার্ট থাকে, কানের ভেতরের অংশে থাকে, সে অংশটুকু, এটাকে বলা হয় মূলত এয়ারবাড। ওয়্যারলেস যেটা, এটা হচ্ছে ওয়্যারলেস এয়ারবাড। কোনটাতে ওয়্যার্ড এয়ারবাডও কিন্তু রয়েছে।
ওকে। তো এটা এয়ারবাড, আবার ইয়ারফোন যেটা সেটা হচ্ছে কানে আমরা যে তারের সাহায্যে যে ফোনটা ব্যবহার করি, ছোট ফোন শুধুমাত্র কানেই থাকে এটা। আর হেডফোন বলতে আমরা পুরো কান চেপে ধরে রাখে মাথার সাথে অ্যাডজাস্ট করে, আমি যেটা তোমাদেরকে কখনো কখনো ক্লাসে দেখি সেটা হচ্ছে হেডফোন। তো এটা কিন্তু তিন ধরনের কনসেপ্ট। যাই হোক, গ্রুভিং টু দ্য মিউজিক পাম্পিং থ্রু হিজ ইয়ারবাডস, তার পাম্পিং মানে হচ্ছে কি পাম্প বের হওয়া, মানে যেমন পানি, একটা মেশিন পানি পাম্প করে। ওকে, তো এরকম এই যে এয়ারবাড থেকে বের হওয়া যে মিউজিক সেটার মধ্যে মজে গিয়ে কলবি কি করছে, কলবি ডান্সড অন দ্য সাইড ওয়াক। কলবি ছিল একজন ইয়ো ইয়ো ব্রো, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, হেভি তালে মিউজিক, মোটামুটি সে মনে করতেছে যে পৃথিবীর সময় মনে হয় এখন আমার মতো মজ মস্তিতেছে। এবং বাসে দেখবে মাঝে মাঝে এরকম হয়, যারা মোটামুটি একটু মানে নভিস ইউজার, যারা কমই ব্যবহার করছে, এরকম হাই বিটের গান শুনে কথা বলে দেখবা জোরে জোরে, এরকম খুব দেখা যায়। যে ও মনে করে যে আমি তো কিছু শুনতে পাচ্ছি না বাইরে কিছু, আমার সামনে যে দাঁড়াচ্ছে ও মনে হয় এরকম শুনতে পাচ্ছে না, বিশাল জোরে জোরে কথা বলে বাসের মধ্যে, এটা প্রায় দেখা যায়। তো নিজের কথা নিজে শোনা যায় না, তো এই জন্য হয়তো। হ্যাঁ, মানে নিজের কথা শুনতে পায় না, এবং তখন তার মনে হয় যে না আমার কথা অন্যরা মানে আমার অবস্থায় আছে। তো যাই হোক, কলবি এরকম একজন ইয়ো ইয়ো ব্রো ছিল যে গান শুনছে এবং সাইড ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছে। কার গায়ে গোতা লাগলো কি হলো, মানে সে ডান্স ডান্স করতে করতে যাচ্ছে আর কি। তো সেটা কথা বলছে যে কলবি ডান্সড অন দ্য সাইড ওয়াক, কলবি সাইড ওয়াক দিয়ে হাঁটছিল, আর সাইড ওয়াক মিন্স ফুটপাথ, হুইচ অ্যামিউজড দ্য প্যাসেঞ্জার্স ওয়েটিং ফর দ্য বাস, যেটা আনন্দ দিয়েছিল, কাকে আনন্দ দিয়েছিল, সেই সমস্ত যাত্রীদেরকে, ওয়েটিং ফর দ্য বাস, যারা বাসে অপেক্ষা করছিল। এখানে দুইটা মডিফায়ার ব্যবহার করা হয়েছে। একটা মডিফায়ার হচ্ছে গ্রুভিং টু দ্য মিউজিক পাম্পিং থ্রু দ্য এয়ারবাডস। কে এই ডান্সের মধ্যে মজে গিয়েছিল? কলবি। কলবি। So option A might be the right answer. Yes. And option B, ডান্স, কলবির ডান্স, এখানে বলা হচ্ছে কলবির নাচ। কলবির নাচ কিন্তু গানের মধ্যে মজে নেই। So option B, it's rejected. Okay, number 5 please. অপশন বি মনে হচ্ছে। দেখো, বি বলো, সমস্যা নেই, এটার জন্য ঠিক আছে, কিন্তু আইএনজি দেখলে যে ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়বা সেটা কিন্তু হবে না। কখনো কখনো এমন কিন্তু রাম ধরা খেয়ে যাবা। ওকে, কিন্তু বুঝে বুঝে বলছে কিনা বলো। স্কুইজ করতেছে ক্যামেরায়, এজন্য মানে। হ্যাঁ, স্কুইজিং অর্থ কি? মানে চাপ দেওয়া, চিপা। লেবু চিপে আমরা যেভাবে লেবু চিপে খাই শাকের সাথে, সেটাকে বলা হয় স্কুইজিং। তাহলে স্কুইজিং ফ্রম দ্য বটম অফ দ্য টিউব, একটা বটমে মানে টুথপেস্টটা শেষের অবস্থা হলে যা হয়, ব্যাচেলার লাইফ সিন, যে চিপে 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 শেষের অংশটুকু বের করতে হয়, মানে আর বোতলে আর পেস্ট থাকে না। তো যাই হোক, স্কুইজিং ফ্রম দ্য বটম অফ দ্য টিউব, টিউব চিপে যখন সে পেস্ট বের করছিল তখন কি হলো, ভিতরে হয়তো বাতাস জমেছিল, সেটা একটা স্প্ল্যাটার করেছে, বাতাসটা যখন বাইরে বের হয়ে আসছে তখন একসাথে ফটাস করে কিছু টিউব বাইরে বেরিয়ে এসেছে, মানে সরি কিছু পেস্ট বাইরে বেরিয়ে এসে সামনের তার আয়না ছিল সেখানে পুরো মানে সেটা মেখে গেছে। সেটা কথা বলেছে স্কুইজিং ফ্রম দ্য বটম অফ দ্য টিউব, টিউবের ভেতরে কি বের হলো, কে স্কুইজ করছিল, যিনি ব্যবহার করছিলেন তিনি। It is not possible to make the squeezing task for toothpaste. So A rejected. B, Kendra splattered the mirror with toothpaste. Number 5, B is the right answer. Number 6. So option B. Might be. What is lug? What is the meaning of lug? L-U-G, lug. পড়ি একটু। কার্সিং হার হেভি বুক ব্যাগ, তার বইয়ের ব্যাগটাকে অভিশাপ দিতে দিতে জিলিয়ান্স প্রফেসর সেলডম মেড অ্যাসাইনমেন্টস, জিলিয়ানের যিনি প্রফেসর, তার যিনি শিক্ষক, তিনি সেলডম মানে কি জানো? সেলডম অর্থ কি বলতো? সেলডম বাইট, ওই যে মাঝে মাঝে। হার্ডলি। হার্ডলি, জি স্যার। হার্ডলি মানে কি? মানে অল্প, মানে হচ্ছে আর কি। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর মানুষ হার্ড, শক্ত, আর শক্তভাবে, সেটাকে বলে হার্ডলি। উই আর ট্রাইং হার্ড, আমরা শক্তভাবে, আমরা খুব দৃঢ় চেষ্টা করেছি। কিন্তু যদি বলা হয় আমরা শক্তভাবে চেষ্টা করেছি, সে বলে যে হার্ডলি ট্রাইড। দুইটা কিন্তু দুই জিনিস, হার্ড আর হার্ডলি কিন্তু ভিন্ন।
হার্ড অর্থ হচ্ছে শক্ত, বাট শক্তভাবে এটার ইংলিশ হচ্ছে হার্ড। আর হার্ডলি যেটা HARDLY, হার্ডলি, এটা কিন্তু শক্তভাবে নয়, এটার অর্থ হচ্ছে কদাচিৎ, কখনো কখনো। হার্ডলি এটা সিনোনিম হচ্ছে সেলডম, SELDOM, সেলডম, মাঝে মাঝে, কখনো কখনো। জিলিয়ানস প্রফেসর্স, জিলিয়ানের শিক্ষকবৃন্দ কি করেন? সেলডম মেড অ্যাসাইনমেন্টস, কখনো কখনো তারা অ্যাসাইনমেন্ট তৈরি করেন ইন দা থিক টেক্সট বুকস, তারা পুরো টেক্সট বুক থেকে। ওকে, তাহলে কার্সিং হার বুক ব্যাগ, কে বইয়ের ব্যাগকে অভিশাপ দেবে? জিলিয়ান। যিনি যিনি যাকে বইয়ের ব্যাগ বইতে হয় তিনি। আর কে ব্যাগ বইবেন? হ্যাঁ, এটা প্রফেসরের পক্ষে ব্যাগ নেওয়া সম্ভব, কিন্তু এখানে আসলে মেইন করা হয়েছে স্টুডেন্টকে। তাহলে স্টুডেন্ট ছিল জিলিয়ান। জিলিয়ান লাগড অ্যারাউন্ড দ্য থিক টেক্সট বুকস। জিলিয়ান তার এই পুরো বইগুলো নিয়ে সারাদিন ঘুরতে হয়, এই জন্য সে তার বইয়ের ব্যাগকে অভিশাপ দেয় যে এত ভারী ব্যাগ। লাগ অর্থ কি? LUG, লাগ। লাগ মানে হচ্ছে বহন করা, যেমন লাগ থেকে এসেছে লাগেজ। ক্যান ইউ রিমেম্বার লাগেজ? আমরা যে লাগেজ আমাদের জি কাপড় স্যার। চোপড় কোথাও মুভ ফর ট্রাভেলিং এর জন্য ব্যবহার করে থাকি, এটা হচ্ছে LUG, লাগ। নাম্বার 6, B is the right answer. Number 7. মাঝখানে এক সময় মাঝখানে একটা সময় ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট খুব পপুলার ছিল, যে সেখানে 90 সেকেন্ডে একটা বার্গার খেয়ে শেষ করতে হবে, তাহলে বার্গার ফ্রি। স্যার 11 ইঞ্চি বার্গারটা। সেটা মনে নেই, তবে 90 সেকেন্ডে একটা বার্গার খেয়ে শেষ করতে হবে। আর 11 ইঞ্চি কেমন দেবে? এটাকে পিৎজা নাকি? না স্যার, একটা ওই যে লম্বায় স্যার 11 ইঞ্চি এরকম আচ্ছা। একটা অফার ছিল। হ্যাঁ, ওদের একটা অফার ছিল এরকম, তো সেটা তোমাকে এখন ধরো যে 90 সেকেন্ডে যে একটা বার্গার খাবে, সে কি রসিয়ে রসিয়ে খাবে? না স্যার। না। আর ওর যে খাওয়ার যে প্রসেসটা হবে সেটা হচ্ছে গবলিং, হাউমাউ করে খাওয়া। এটা। তাহলে গবলিং দ্য স্লাইস অফ পিজা, এখানে পিজা খাওয়ার কথা বলছে, যে একটা স্লাইস পিজা হাউমাউ করে খেতে খেতে, আই মিন টু ইট র্যাপিডলি, ইন অ্যান অ্যাংশাস ওয়ে, মানে খুব উদ্বিগ্নতার সাথে খাচ্ছে এবং খুব দ্রুত খাচ্ছে, এটাকে বলা হয় গবলিং। গবলিং দ্য স্লাইস অফ পিজা, পিজার স্লাইসটি এভাবে খুব দ্রুত খেতে খেতে। দ্য কমপ্লেন্টস, অপশন এ বলছে যে অভিযোগ, এটা সঠিক নয় কারণ এটা কখনো খেতে পারে না। অপশন বি, ফিলিপস গ্রোলিং স্টমাক, এখানে ফিলিপ অনুপস্থিত, ফিলিপ ইজ অ্যাবসেন্ট হিয়ার। হিয়ার দ্য প্রেজেন্ট ইজ ফিলিপস গ্রোলিং স্টমাক, বাট স্টমাক ক্যানট ইট। গ্রোলিং অর্থ হচ্ছে গর্জন করা, মানে ক্ষুধা লাগছে তো পেটের মধ্যে কু করে ডাক দিচ্ছে, গর্জন করতেছে আর কি। মাঝে মাঝে দেখো না, ক্ষুধা লাগলে কি হয়, এভাবে ডেকে ওঠে পেটের মধ্যে। তো এটাকে বলা হয় গ্রোলিং সাউন্ড। তাহলে ফিলিপস গ্রোলিং স্টমাক, বাট গ্রোলিং স্টমাক ক্যানট গবল, সো বি রিজেক্টেড এন্ড সি ইজ দ্য রাইট চয়েস। ফিলিপ কোয়াইটেড হার গ্রোলিং স্টমাক, ফিলিপ তার এই গর্জন করা স্টমাক বা পাকস্থলীকে সে শান্ত করেছে, সো নাম্বার 7, সি ইজ দ্য রাইট চয়েস। স্কিপ নাম্বার 8, নাম্বার 9 প্লিজ। No, share. What is the right answer? Number 9. স্যার এটা হচ্ছে সি। কেন? ও আচ্ছা। বি হবে না? এ কেন হবে না? স্ন্যাপিং। এর দিকে কেউ যাচ্ছে না কেন? ও জি স্যার, জি স্যার, এই হবে মনে হয়। এইটাই তো সমস্যা। স্ন্যাপিং স্যার অর্থ এটা কি? কনফিউজ, এটা কনফিউজ স্যার। স্ন্যাপিং অর্থ কি? স্ন্যাপ মানে হচ্ছে মারা। যে খুলে মেলে যাও। স্ন্যাপিং ওপেন অর্থ হচ্ছে খুলে মেলে যাও। প্যারাশুট কি হয়? ওটা কি আগে থেকে ওরকম থাকে? না, একটা সুইচ অন করার সাথে সাথে কি হয়, ওটা খুলে মেলে যায়। ছাতা কি হয়? খুলে মেলে যায় না? ফুলের পাপড়ি কি হয়? যখন ফুল ফোটে তখন কি হয়, পাপড়িগুলো খুলে চারিদিকে মেলে যায়। দিস ইজ কল্ড স্ন্যাপিং ওপেন। প্যারাশুট, ফুলের পাপড়ি, তারপরে হচ্ছে ছাতা, এই সমস্ত জিনিসগুলো সেম অবস্থায়, কিন্তু তারা মেলে যায়, এটা সেটা মিন করা হচ্ছে স্ন্যাপিং ওপেন। খুলে মেলে গিয়ে, কে খুলে মেলে গেল? ব্যক্তি? না স্যার, আমরেলা আমরেলা। তাহলে অপশন এ কি হবে? নো, এ না না, রিজেক্টেড। অপশন সি। আমি এটা কেন কনফিউজ করে দিয়েছি, যে এই আইএনজি দেখে আগের গুলোতে তো ব্যক্তি ছিল, এখানে আবার এখানে ব্যক্তিকে চুজ করা যাবে না, সো এ রিজেক্টেড। বি, দিস ইজ প্রোটেকশন ফ্রম দ্য রেইন, প্রোটেকশন ক্যানট বি স্ন্যাপড ওপেন। ওকে, এটা কখনোই খুলে মেলে যেতে পারে না, এরকম কিছুই না, সো বি রিজেক্টেড। সি, দ্য আমব্রেলা সেভড অ্যাঞ্জেলিনা ফ্রম সোয়াকিং ইন দ্য রেইন। সোয়াক অর্থ হচ্ছে বৃষ্টিতে ভিজে যাওয়া, সোয়াক মানে হচ্ছে একদম জবজবে ভেজা।
Okay, so number 9 C is the right answer. And number 10, last one for today. We left only 10, আমরা 10টা বাকি রেখে যাব। আমি কি শেষ করে দেবো একবার এক্সারসাইজটা? একটু তোমরা টাইম দাও 10 মিনিটস। স্যার 7 মিনিট তো আছে এখনো। হ্যাঁ, 23 না বাজে। ওটা এটা মানে আরো 10 মিনিটস টাইম দিলে আমি পুরোটা শেষ করে ফেলতে পারবো একবারে। মাঝখানে কিছু বাকি মানে বাদও আছে, এখান থেকে সবগুলো কিছু স্কিপ করে যাব। প্লিজ আমরা একটু কন্টিনিউ করি। তোমাদের কি ক্লাস আছে নাকি এরপর পরেই? না স্যার 6টার সময় ক্লাস আছে। আচ্ছা, তাহলে আমি একটু কন্টিনিউ করে এটা শেষ করে দিই, এক্সারসাইজটা একদম টপিকটা কমপ্লিট হয়ে যাক। নাম্বার 10 প্লিজ। সেটা অপশন এ। টু কিপ হার হেয়ার স্ট্রেট, তার চুল সোজা রাখার জন্য। আমরা চুল সোজা রাখতে গেলে কি ব্যবহার করি? স্বাধীনের মনে হয় দেখছিলাম এটা ব্যবহার করে। অবশ্য না, স্বাধীনের চুল তো আসলে লম্বা চুল। জি স্যার। এটা তো ইউজ করতে পারবে না। বলো। স্যার কিছু হেয়ার ব্যান্ড আছে, এগুলা ইউজ করা যায়। হেয়ার জেল, ও হেয়ার পিন। স্যার হেয়ার ব্যান্ড আর কি। ও হেয়ার ব্যান্ড, তো এটা তোমার জন্য। কিন্তু যাদের চুল সোজা থাকে তারা? স্যার হেয়ার স্ট্রেটনার। স্ট্রেটনার, তার স্ট্রেট তো আছে, আবার এর উপরে স্ট্রেটনার ব্যবহার করলে তার নিচে জীবনও নিচে নামবে না চুল। ওকে, এটা হচ্ছে জেলের কথা বলছে আর কি এখানে, যে টু কিপ হার হেয়ার স্ট্রেট, তার চুল সোজা রাখার জন্য। এখানে আসলে ওই ছেলেদের চুল না, ফিমেল হেয়ারের কথা বলছে। তো তার চুল স্ট্রেট রাখার জন্য কি করছে? ডিয়ান অ্যাপ্লাইড অ্যাবান্ডেন্ট গুপি প্রোডাক্ট বিফোর শি ভেঞ্চার্ড আউট ইনটু দ্য সামার হিউমিডিটি। প্রখর সূর্যের যে সামার গ্রীষ্মের যে একটা হিউমিডিটি মানে হচ্ছে কি বলে আর্দ্রতা, বাইরের আর্দ্রতায় যখন সে বের হয় তখন সে কি করে? তার চুলে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্ট গুপি প্রোডাক্ট। ফলো দিস পয়েন্ট। ডিয়ান অ্যাপ্লাইড, ডিয়ান ব্যবহার করে প্রচুর পরিমাণে এই প্রোডাক্ট। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, হিউজ। গুপি মিন্স অয়েলি, তেল জাতীয় পদার্থ সে ব্যবহার করে তার চুলে, যেন চুলগুলো সোজা থাকে। টু কিপ হার হেয়ার স্ট্রেট। সো হু ইজ কিপিং হার হেয়ার স্ট্রেট? কে তার চুল সোজা রাখছে, স্ট্রেট রাখছে কে? Dian, the person. Option A might be the right answer. Option B, why not? Because this is goopy product. Product cannot make the hair. Product has no hair. And option B, the summer humidity. Summer humidity is not a person. So number 10, A is the right answer. A is the right choice. Number 11, please. So option B. Might be. Gulping. What is the meaning of gulping? Can you remember sipping? Sipping অর্থ কি? SIP, sip. অল্প অল্প করে খাওয়া, মানে অল্প অল্প পান করা, চুমুক দিয়ে পান করা, এটা হচ্ছে সিপিং। আর ঢকঢক করে পান করা বোতল দিয়ে, সেটা হচ্ছে গালপিং, GULP, গাল্প। গালপিং ফ্রম হিজ স্পোর্টস ড্রিঙ্কস, তার ড্রিঙ্কস এর বোতল থেকে একটু করে ড্রিঙ্কস খেতে খেতে। রবস থার্স্ট ওয়াজ কোয়েন্সড, রবের যে তৃষ্ণা ছিল সেটা তৃষ্ণা মিটিয়েছে। কোয়েন্স মানে হচ্ছে তৃষ্ণা মেটানো, আমি আগের দিন বলেছি এটা। তাহলে হু ইজ গালপিং? রব। Definitely the person, Rob. Option A, it is Rob's thirst, but Rob is absent. This is a dangling modifier. Option C, there is rehydration, but rehydration is not the person. So B is the right answer. Rob quenched his thirst. So number 11, B is the right answer. স্যার রিহাইড্রেশন আর ডিহাইড্রেশন পার্থক্য কি স্যার? রিহাইড্রেশন মিন্স পুনরায় হাইড্রেশন নেওয়া, আর ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি স্বল্পতা। আর পানি জাতীয় পদার্থ পুনরায় খাওয়া। আমরা গরমের সময় যে আমাদের যে ঘাম বের হয়, অনেকে মনে করে ডিহাইড্রেশন মানে বোধহয় শুধু লুজ মোশন। বিভিন্ন কারণে ডিহাইড্রেশন হতে পারে। ওকে, সেটা কখনো গরমের মানে প্রচন্ড ঘামে তোমার ডিহাইড্রেশন হতে পারে। যেমন কিছুদিন আগে আমি তোমাদের ক্লাস নিতে পারি না, জ্বর ছিল আমার, তোমাদের মনে আছে কিনা, বেশ সাফার করছি আমি। তো আমার ওই সময় আমি একটা প্রবলেম ফেস করতাম যে আমার একটু পর পর মানে জ্বর ছাড়ার পর পরেই হচ্ছে আমার হাত পা এগুলো সব মানে একটা খিঁচুনি দিয়ে আসতো, চাপ দিয়ে আসতো। তো আমি প্রথম দিন বুঝতে পারি নাই, সেকেন্ড ডেতে আমার মনে হয়েছে যে আমার ওই যে জ্বরের সময়ে দীর্ঘ সময় লাগতো ওই জ্বরটা আমার ছাড়তে, প্রায় ধরো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী জ্বর ছাড়তো। আর জ্বর ছাড়ার সময় সম্পূর্ণ সময়টুকু আমার শরীর দিয়ে ঘাম বের হতো, মানে ঘামতে থাকতো শরীর। ফলে কি হয় যে শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে, এবং ওই লবণ বের হওয়ার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সোডিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে। সাথে সাথে আমার আম্মুর এই প্রবলেমটা ছিল এক সময়, যে যারা মানে দীর্ঘ সময় ধরে বমি হয় বা তাদের শরীর থেকে লবণ বের হয়ে যায়, এবং ফলে কি হয় তাদের খিঁচুনি ওঠে। এটা তো অনেক সময় স্ট্রোক করে মারাও যায় মানুষ। স্যার ওই সোডিয়াম আর পটাশিয়ামের সোডিয়াম পটাশিয়াম, এক্স্যাক্টলি, এদের একটা গ্যাপ তৈরি হয়।
ঠিক আছে, তো আমি ওই সময় ভেবে পাইতাম না যে আমি তো প্রতিদিন 2টা করে ডাব খাচ্ছি, তাহলে আমার এই ঘামের কারণে এরকম কেন হচ্ছে। পরে আমি বুঝলাম যে না, এটা তো আসলে সোডিয়ামের একটা প্রবলেম হতে পারে। তাহলে আমি একটা স্যালাইন খেয়ে, যখনই ওই হাত পা খিঁচুনি দিত আমার, সাথে সাথে আমি একটা স্যালাইন খেতাম একদম উইদিন 1 মিনিট। মানে কখন এমন হয়েছে বোতলে এখন খাওয়া শেষ হয় নাই পানিটা, তার আগেই শরীর ঠিক হয়ে গেছে। ওকে, তো এটাকে বলা হয় ডিহাইড্রেশন। এই প্রসেসটা যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি করে ডিহাইড্রেশন, এবং যেটা সোডিয়াম এবং পটাশিয়ামের মারাত্মক ঘাটতি তৈরি হয়, যেটা সাধারণত ডায়রিয়ায় মানুষ মারা যায় কিন্তু এই কারণেই। একজন মানুষের ডায়রিয়া হওয়ার সাথে সাথেই যদি সে প্রত্যেকবারে একটা করে স্যালাইন খেতে থাকে, তাহলে কিন্তু তার শরীরে কোনো সমস্যা হবে না কখনোই। মানে মানে হায়াত মওত তো আল্লাহর হাতে, কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষ মারা যাবে না। কিন্তু আমরা অধিকাংশ সময় কিন্তু যে কোনো কারণে ফুড পয়জনিং হতে পারে, দিস ইজ আ ডিজিজ। তো অনেকে কিন্তু স্যালাইন খেতে চায় না, বাট স্যালাইন না খেলে কিন্তু শরীরে প্রথম দিকে কিছু হয় না, বাট মানে স্টেপ বাই স্টেপ কিন্তু সে খারাপের দিকে অবস্থা যেতে থাকে। যেমন অনেকে বাসে বমি করে, এরকম যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই স্যালাইন খাওয়া উচিত। ওকে, তা না হলে এনি টাইম একটা অঘটন ঘটতে পারে এটাতে। অবস্থা ছিল কিছুদিন Okay, আগে। হ্যাঁ, এটা এটা একটু খেয়াল রাখা উচিত। এবং সবার বাসায়, আমি মনে করি যে এটা একটা মানে একটা কনসাসনেস হিসেবে বলছি, যে সবার বাসায় অন্ততপক্ষে কিছু ইমার্জেন্সি স্যালাইন রাখা উচিত অলওয়েজ। ধরো রাত 2টার সময় তোমার একটা প্রবলেম হলো, তখন তুমি স্যালাইন কোথায় পাবা? পানি, স্যালাইন, মানে একটা স্যালাইনটা রাখা উচিত বাসায়, এটা খুব কাজের। তো এটা হচ্ছে ডিহাইড্রেশন। এবং যখন তুমি ডিহাইড্রেশনে ভুগে পুনরায় যখন আবার ওই পানি মানে স্যালাইন পানি পান করছো, তখন এটাকে বলে রিহাইড্রেশন। প্লেয়াররা যেটা করে, তাদের প্রচুর ঘাম ঝরে এবং তারা দেখবে একটু পরপরই পানি পান করে। ওটা আসলে স্বাভাবিক মিনারেল ওয়াটার থাকে না, ওটার মধ্যে আসলে রিহাইড্রেটিং কম্পোনেন্ট থাকে, মিক্স করা থাকে। এটাকে বলা হয় স্পোর্টস ড্রিঙ্কস। ওকে, এটার নাম হচ্ছে স্পোর্টস ড্রিঙ্কস। সো নাম্বার 11, বি ইজ দ্য রাইট আনসার। রব quenched his thirst. Number 12, please. To get to class on time, ক্লাসে সঠিক সময় উপস্থিত হওয়ার জন্য ক্যাম্পাস ট্রাফিক ওয়াজ ডজড। DODGE, ডজ। ডজ অর্থ কি? স্যার এড়িয়ে চলা টাইপ আর কি। আমরা অনেক সময় বন্ধু বান্ধব বলি না যে আরে ওরে তো সেই ডজ দিছে। হ্যাঁ, এই ডজ দেওয়া মানে কি? বোকা বানানো। ওকে, কাউকে প্রতারণা করে বোকা বানানো। তাহলে ক্যাম্পাস ট্রাফিক ওয়াজ ডজড, দ্যাট মিনস ক্যাম্পাস ট্রাফিককে আমি বোকা বানিয়েছিলাম, অর্থাৎ ক্যাম্পাস ট্রাফিক আমার যাত্রা থামাতে পারে নাই। তাহলে টু গেট টু ক্লাস অন টাইম, ক্লাসে সঠিক সময় উপস্থিত হওয়ার জন্য ক্যাম্পাস ট্রাফিক ওয়াজ ডজড, ক্যাম্পাস ট্রাফিক অ্যাভয়েড করা গিয়েছিল কিসের মাধ্যমে? অ্যাজ বাইসাইকেল পেডালস স্পান লাইক টর্নেডোস। স্পিন অর্থ কি? SPIN, স্পিন, ঘোরা। স্পিন থেকে স্পিনের পাস্ট ফর্ম হচ্ছে স্পিন, স্পান, স্প্যান বোধহয় SPAN, তারপর এটা হচ্ছে SPUN, স্পান। তো আমার পেডাল করে এমন ভাবে ঘুরেছিল যে সেটা টর্নেডোর মতো ঘুরেছে, এভাবে আমি দ্রুত ক্লাসে চলে গেছি। তাহলে টু গেট টু ক্লাস অন টাইম, ক্লাসে কে সঠিক সময় উপস্থিত হবে? যার ক্লাস আছে সে। সো রাইট আনসার উইল বি বি, স্যাম। Option A, it is saying that campus traffic cannot get to class. Option C, Sam's bicycle. Sam is absent here. Sam's bicycle is present here, but it is not okay. So option B, Sam zipped through the campus traffic. B is the right choice for number 12. Okay. So zipped মানে কি? Zip through. Zipper মানে কি? ব্যাগের জিপার, আমাদের প্যান্টের জিপার। এটা চেইন গুলা কিভাবে সেট করা থাকে? একটার সাথে আরেকটা থাকে না, আঁকা বাঁকা করে এভাবে একটা সেট করা থাকে। এটা হচ্ছে জিপ, মানে হচ্ছে ঠিক এরকমটাই আর কি, যে সে মানে ফাঁক ফোকর দিয়ে দিক দিয়ে দেখো না, বাইক ঢাকা শহরে যেভাবে চলে আর কি, এটাকে বলা হয় জিপিং থ্রু। ক্লিয়ার? নাম্বার 12। ওকে, নাম্বার 13 প্লিজ। এখন একটু সহজ আসবে, সামনে তুমি আরো অনেকটা সহজ অপশন পাবে। শেষের দিকে একটু কঠিন আছে, আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। টাইপিং ফিউরিয়াসলি, we can understand that it is indicating to a person. Number A, it can be confusing. Number A, the keyboard sang as Brandon hurried to finish the draft. ড্রাফট প্রথম খসড়া সে শেষ করার জন্য খুব দ্রুত করলো, এবং সে ফিউরিয়াসলি মানে কি? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, যেটা দ্রুত এবং ভয়াবহ রকমের, মারাত্মক রকমের। ফিউরিয়াস মানে অ্যাগ্রেসিভ। তাহলে টাইপিং ফিউরিয়াসলি, দ্রুত টাইপ করে। টাইপ কে করে? কিবোর্ড না স্যার, ব্র্যান্ডন। প্রথম দেখা কিন্তু মনে হতে পারে এটা তো ঠিকই আছে, কিবোর্ড তো টাইপ করে। কিবোর্ড টাইপ করে না, কিবোর্ডের মাধ্যমে টাইপ করা হয়, টাইপ করে ব্যক্তি, পারসন। So A, it is saying that keyboard, it is rejected. Option B, the draft, it is also rejected. Option C, Brandon made the keyboard. So Brandon is the person. Number 13, C is the right answer. Number 14, please. স্পেয়ারমেন্ট কি জিনিস বলতো? স্পেয়ারমেন্ট
স্যার মিন্ট মানে জানি, কিন্তু মিন্ট মানে কি? মিন্ট মানে হচ্ছে যে পুদিনা পাতা। ফ্লেভারটাকে, মানে ওই যে কি জানি একটা ফ্লেভার আছে। এই যে মেন্টোস Flavor খেয়েছো না? মেন্টোস, Yes. ওখানে একটা মুখ ঠান্ডা করা একটা ইয়ে আছে না, মেন্থল টাইপের। মেন্থল হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলা হয় মিন্ট। স্পিয়ারমিন্ট গাম, এটা এক ধরনের চিউইং গামের কথা বলছে। আনর্যাপিং দ্য স্টিক অফ স্পিয়ারমিন্ট গাম। স্টিক অফ স্পিয়ারমিন্ট গাম বলতে এক্স্যাক্টলি আমি যে মেন্টোসের কথা বললাম ওইগুলা যেভাবে র্যাপিং করা থাকে একটার পর একটা, সেটার কথা বলছে। যে আনর্যাপিং দ্য স্টিক অফ স্পিয়ারমিন্ট গাম, একটা চিউইং গামের মানে একটা প্যাকেট, সেটা খুলে আনর্যাপ। র্যাপিং অর্থ কি? WRAP র্যাপ। এই শব্দটা কিন্তু একটু কনফিউজিং। দেখো, RAP র্যাপ মানে কি? এটা একটা এক ধরনের মিউজিক র্যাপ। আর WRAP র্যাপ, এই র্যাপ অর্থ হচ্ছে মোড়ানো। আমরা র্যাপিং করে দিতে বলে না, গিফট র্যাপিং, বিভিন্ন গিফট দেওয়ার সময়। WRAP র্যাপ। আর এই র্যাপটাকে যখন তুমি খুলে ফেলবা, একটা র্যাপিং করে জিনিস যখন খুলে ফেলবা, তখন এটা হচ্ছে আনর্যাপ। WRAP, আনর্যাপ। ওকে, ফাইন। তাহলে আনর্যাপিং দ্য স্টিক অফ স্পিয়ারমিন্ট গাম, হু ইজ আনর্যাপিং? কে এই আনর্যাপিং কাজটি করবে? Definitely a person. But option A, it is saying that saliva is not a person. Saliva is the মুখের যে ingredient from the mouth. It is a harmonic ingredient from the mouth. মুখের যে হারমোনিক রস যেটা রয়েছে সেটাকে বলা হয় saliva, লালা। Option B, Lorna salivated, and B is the right answer. Lorna is the person who is unwrapping the spearmint gum. So, but option C, this is not Lorna, this is Lorna's mouth. It is definitely rejected. Number 14. প্রথমে মনে হচ্ছে সেলিভা একটা সালিভা, কিন্তু সালিভা কিন্তু ব্যক্তি না। জি স্যার। সিলভিয়া ব্যক্তি, কিন্তু সালিভা কিন্তু ব্যক্তি না। তারপরে বি দেখে বুঝতে পারছি যে এটা। এবং কারোর মুখ দিয়ে লালা পড়া যে প্রসেসটা, এটাকে কি বলা হয়? কারোর মুখ দিয়ে লালা পড়ছে, এটাকে কিভাবে উল্লেখ করবা? স্যালিভেট। সালিভা নাউন, তার ভার্ব হচ্ছে স্যালিভেট। ওকে, নাম্বার 15 প্লিজ। অপশন এ, ওয়াটারিং দ্য লন। লন অর্থ কি? উঠান। মানে কিন্তু এই দুই কনসেপশনের মধ্যে অনেক পার্থক্য আছে। লাভ আর ভালোবাসা, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? যখন আমি তোমাদেরকে বলবো তখন লাভ, যখন বলবো লাভ, তখন মাথার মধ্যে ঢুকে ডিক্যাপ্রিও সিনারি, টাইটানিকে কিভাবে দেখিয়েছিল। আর যখন বলবো ভালোবাসা, তখন জসিম কেমনে মারপিট করে তার ভালোবাসা অর্জনের মাথায় কিন্তু এটা ঘোরে আর কি। ঠিক আছে, তো আকাশ বাতাস সাক্ষী রেখে ভালোবাসা মানুষকে বিয়ে করে ফেলা। ওকে, তো এই দুই শব্দের ভাষাগত পার্থক্য মানে কারণে আমাদের কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয় আর কি। তো লাভ বললে এক জিনিস মাথার মধ্যে থাকে, আর এই ভালোবাসা বললে কিন্তু আরেক জিনিস মাথার মধ্যে থাকে। এখানে এই যে লন বলতে বিষয়টা ঠিক এরকম, উঠান ঠিকই আছে, কিন্তু আমরা সরি, আমরা উঠান যে কনসেপ্ট দিয়ে ব্যবহার করি সেটা লন সেই কনসেপ্ট না। লন বলতে বোঝায় একটা ডুপ্লেক্স বাড়ি, সামনে এক কর্নারে একটা ছোট গাছ, একটা বসার জায়গা, একটা দোলনা, এই টাইপের একটা জিনিস হচ্ছে। কিন্তু আমরা যখন বলি উঠান, তখন ওই আমার গ্রামের একটা দৃশ্য তখন আমার মাথায় ভেসে যাবে, যে এক পাশে গরু বাঁধা, এক পাশে খড়ের গাদা, আর এক পাশে হয়তো বা একটা রান্নাঘর, এটাকে বলা হয় উঠান। হ্যাঁ, কোনটা? জিনিসটার অ্যাডভান্স ফর্ম। হ্যাঁ, মানে অ্যাডভান্স ফর্ম না, দুই ভাষায় দুই রকম কনসেপ্টকে নির্দেশ করে আর কি। কিন্তু তুমি দেখবে না যে কখনো ডুপ্লেক্স বাড়ির সামনের অংশকে বলতেছে না কেউ যে এটা হচ্ছে লন, সরি এটাই উঠান, কেউ বলবে না, ওটাই বলবে লন। মানে ওই যে ঢাকায় এসে ভাত ভাজি যেরকম হয়ে গেছে, ফ্রাইড রাইস, ওই যে আলু ভাজি হয়ে গেছে, চিকেন মানে ফ্রেঞ্চ ফ্রাই, বিষয়টা ঠিক এরকম হয়েছে। উঠান ঢাকায় এসে হয়ে গেছে লন। এখন এই তারে রেস্টুরেন্টে মাঝে মাঝে যে দেখবো, বলে দেখবা যে এই ভাত নিয়ে আসেন। মাঝে মাঝে কিছু পশ রেস্টুরেন্ট আছে, সেখানে গেলে ভাত নিয়ে আসেন বললে আশেপাশে দু একজন পশ ব্রো আছে, তারা আবার আর চোখে তাকায়, কে ভাত বললো দেখি তো একটু। ওকে, সেখানে আবার যে তোমাকে সোসাইটি মেনটেন করতে হবে, বলতে হবে রাইস নিয়ে আসেন। ওকে, অলসো বাড়ি চালান দিল, বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা সেটা নিয়ে আছে, যে 14 গোষ্ঠীর আগে কেমন ছিল। তো যাই হোক, মানে দিস ইজ দ্য কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ, যে ভাষার বাংলা এবং ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে সেটা কনসেপ্টটা পরিবর্তন হয়। যাই হোক, এটা আসলে ওই কনসেপ্টটাকে বলছে যে ওয়াটারিং দ্য লন, যে লনে পানি দিতে দিতে লেরয় গেভ দ্য গ্রাস আর রিফ্রেশিং ব্রেক। তার যে সেখানে যে ঘাসগুলো ছিল তাকে একটা রিফ্রেশিং ব্রেক দিচ্ছে, অর্থাৎ তাকে রিফ্রেশ করছে, পানি দিয়ে সজীব করে তুলছে ফ্রম দ্য ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়ার মধ্যে। তাহলে ওয়াটারিং দ্য লন, কে পানি দিচ্ছে? যিনি এটা দায়িত্বে ছিলেন তিনি ডেফিনেটলি একজন ব্যক্তি। So option A might be the right answer, Leroy. Leroy might be the person who is watering the lawn. But option B, it has grass, the grass. But grass cannot water. Option C, a refreshing break. It is not a person who can water. Number 16, please.
ব্লিস্টারিং হার ফিট ইন দ্য হট স্যান্ড, গরম বালুতে। ব্লিস্টারিং অর্থ কি বলতো? ব্লিস্টার অর্থ হচ্ছে ফোসকা। ধরো তোমার হাতে একটু আগুনের তাপ লাগলো, একটু না, ভালোই আগুনের তাপ লাগলো, বা গরম তেল ছিটকে এসে তোমার হাতে লাগলো, কি হবে? ওই জায়গাটা ফোসকা পড়ে যাবে না? এটাকে বলা হয় ব্লিস্টারিং, ব্লিস্টার। তাহলে ফোসকা ফেলে, ব্লিস্টারিং মানে হচ্ছে ফোসকা ফেলার প্রক্রিয়া। তাহলে ব্লিস্টারিং হার ফিট, তার পায়ে ফোসকা পড়লো কিভাবে? ইন দ্য হট স্যান্ড, গরম বালুতে। কেন? কারণ আ পেয়ার অফ ফ্লিপ ফ্লপস উড হ্যাভ সেভড মেডিসন সোলস। সে হয়তো বিচে এসেছিল, বিচে আসে কোনো প্রচন্ড গরম বালুতে তার পায়ে ফোসকা পড়ে গেছে, এবং বিচে আসার সময় সে কি রেখে এসেছিল? তার যে ফ্লিপ ফ্লপ, সেটা সে ফেলে রেখে এসেছিল। হোয়াট ইজ দ্য ফ্লিপ ফ্লপ? ফ্লিপ ফ্লপ মিনস স্যান্ডেল। আমরা যে স্যান্ডেল পরি না, ফিতাওয়ালা, এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। A pair of flip-flops would have saved Madison's souls. ম্যাডিসনের পায়ের তলা, সোল, তাকে সেভ করতে পারতো, তাকে রক্ষা করতে পারতো কি? এক জোড়া এই স্যান্ডেল, ফিতাওয়ালা স্যান্ডেল। তাহলে ব্লিস্টারিং হার ফিট, কে তার পায়ে ফোসকা ফেলেছিল? যার পা সে। কারণ সে যদি গরম বালুতে না হাঁটতো, সে যদি ওই জুতা রেখে না আসতো, তাহলে তো তার পায়ে ফোসকা পড়তো না। তাহলে ফোসকা পড়ার জন্য দায়ী ছিল কে? ব্যক্তি। সো এ রিজেক্টেড। দিস ইজ আ পেয়ার অফ ফ্লিপ ফ্লপ। জুতা এটার জন্য দায়ী না, দায়ী হচ্ছে তার সে নিজে, কারণ সে জুতা রেখে এসেছে। নাম্বার বি, মেডিসন সোলস, মেডিসনের পায়ের তলা, এটা অবশ্যই দায়ী নয়। অপশন সি, মেডিসন উইশড দ্য পারসন ইজ প্রেজেন্ট ইন অপশন সি। সো নাম্বার 16, সি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি বলছে দ্য কার, এটা সঠিক নয়। নাম্বার 17 প্লিজ। Number 17. So option A. Engrossed in the video game. Engrossed অর্থ হচ্ছে ওই আগেরটার মতো, ওই যে কি বলে, মগ্ন থাকা। মগ্ন থাকা, মজে যাওয়া, এটার মতো আর কি। এনগ্রসড ইন দ্য ভিডিও গেম, ভিডিও গেমে মজে গিয়ে। কে ভিডিও গেমে মজে ছিল? এন্ড্রু ইগনোরড হিজ মাদার, এন্ড্রু তার মাকে ইগনোর করেছিল। বাকি অংশটুকু আমি পড়লাম না। তাহলে কে তার মানে এনগ্রেসড ভিডিও গেমের মধ্যে মত্ত হয়ে থাকে কে? অপশন এ তে রয়েছে এন্ড্রু, অপশন বি তে রয়েছে এন্ড্রুস মাদার। এন্ড্রুর মাও কিন্তু ভিডিও গেম খেলতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। এখন আধুনিক মারা কিন্তু ভিডিও গেম সহ বিভিন্ন ধরনের গেমসে তারা অভ্যস্ত। ওকে, অ্যান্ড্রয়েড গেমসে। তাহলে অপশন এ তে বলছে এন্ড্রু। আমরা অবশ্যই লজিক্যাল সেন্স দিয়ে বুঝতে পারছি যে এখানে আসলে এন্ড্রুর মাকে মিন করা হয়নি, মিন করা হয়েছে এন্ড্রুকে। So option A is the right answer. On option B, Andrew's mother. Option C, Andrew's attention. It is also not logical to the context of number 17. And option D, the macaroni and cheese. It is definitely not logical with the context of the modifier. So number 17, A is quite. It is perfectly fit with the modifier. Number 17, A. Number 18. Try to find out the answer. Number 18. একটু কঠিন নাম্বার 18, আগেই বলে দিলাম, দেখো পারো কিনা। ক্লাসে কি আছে কেউ নাকি বুঝতেছে না? তো 24 জনে চলে আসছে। বাকিদের কি অবস্থা? তোমরা কি ঘুমাই গেছো? না স্যার আছি আমরা। না স্যার আছি। ঠিক আছে, 18টা একটু পড়ো, দেখো একটা ফোন আসছে, একটুখানি রিসিভ করি। হ্যালো, বাটটা ওকে, ক্লাসের মধ্যে সব গান টান গাওয়া যাবে না তো, স্যার মাইক্রোফোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভালো গান গাইতে পারে 8 তারিখে স্যার এর থেকে গান। মাইক্রোফোন ইউজের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কালকে খুবই আপত্তিকর একটা জিনিস ঘটছে একটা ক্লাসে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। টিচারদের সাথে এখানে চ্যাট বক্সে চ্যাট করা, এগুলো খুব সেন্সিটিভ। মনে অনেক কিছু থাকতে পারে, বা অনেক কিছু আসতে পারে, ক্লাসমেটদের সাথে খুনসুটি দুষ্টামি, সেটা ঠিক আছে। ফ্রেন্ড সার্কেল যেটা, সেটা অন্যভাবে মেনটেন করা উচিত, বাট নট ইন জুম চ্যাট বক্স, নট ইন জুম প্ল্যাটফর্ম। যখন ক্লাস চলে তখন কথাবার্তায় সতর্ক থাকতে হবে একটু, মিউট আনমিউটিং এর বিষয়। ওকে, যাই হোক, নাম্বার 18 দেখো, উইগলিং আউট অফ দ্য ক্লিঙ্কি ফেব্রিক। উইগল অর্থ হচ্ছে নড়াচড়া করা, নাড়ানো। কিরকম? ধরো তো দাঁত, বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, প্রথম দাঁত যখন পড়ে যায় তখন ওটা কি হয়? আস্তে আস্তে নড়ে যায়,
না, ঢিলা হয়ে যায়, তারপরে সেটাকে ফেলে দিতে হয়। এই যে অনেক সময় সেটাকে হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখা হয় যে এটা নড়ছে কিনা, দিস ইজ কল্ড উইগলিং। আমরা যখন ড্রেস কিনতে যাই, এখানে যে কনটেক্সট আসছে সেটা এরকম যে আমরা যখন ড্রেস কিনতে যাই তখন সবসময় ড্রেসটা কেনার পরে শপিং মলগুলোতে আমরা এটাকে ট্রায়াল দিই, এবং ট্রায়াল দেওয়ার সময় আমরা কি দেখি, পরে কি ফুলবাবু হয়ে বসে থাকি? অবশ্যই না। আমরা একটু মুভ করি, আমরা ডাইনে মুভ করি, বায়ে মুভ করি, এবং আমরা দেখি যে আমাদের ফিট হলো কিনা, ড্রেসটা টাইট হলো নাকি বেশি ঢিলা হয়ে গেল, এটা আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই প্রসেসটার নাম হচ্ছে উইগলিং। এখানে এই প্রসেসটার নাম হচ্ছে উইগলিং। উইগলিং আউট অফ দ্য ক্লিঙ্গি ফেব্রিক। ক্লিঙ্গি মিনস টাইট, খুব হেভি ড্রেস, টাইট ড্রেস, এটাকে বলা হয় ক্লিঙ্গি ফেব্রিক। তাহলে একটা টাইট ড্রেস যখন সে ট্রায়াল দিচ্ছিল, দিয়ে যখন মুভ করছিল, তাহলে একটা ড্রেস কে ট্রায়াল দিয়ে মুভ করবে, ক্রেতা নাকি বিক্রেতা? ক্রেতা। 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 এখন তাহলে কোন অপশনে ক্রেতা রয়েছে? দুইটার উপস্থিতি রয়েছে 4টা অপশনের মধ্যে। আমরা ডি, অপশন ডি। তাহলে ডি হবে স্যার। ফাইন, তাহলে অপশন এ কেন নিচ্ছে না? দ্য টাইট ড্রেস গট রিজেক্টেড, এখানে কোনো ব্যক্তিকে উপস্থিত করা হয়নি, সো এ রিজেক্টেড। অপশন বি, অ্যান্থনি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট র্যাকুয়েল রিজেক্টেড দ্য টাইট ড্রেস। অ্যান্থনি খুবই হতাশ হলো যে র্যাকুয়েল তার ড্রেসটা রিজেক্ট করেছে। তো এখানে কে হতাশ হবে, ক্রেতা না বিক্রেতা? স্যার হতাশ কে হবে। পোশাক রিজেক্ট, দাঁড়া একটু আমি দরজাটা খুলে তারপরে কন্টিনিউ করছি। হ্যাঁ, কে হতাশ হবে? পোশাকটা রিজেক্ট করলো কে? র্যাকুয়েল। আর হতাশ হলো কে? অ্যান্থনি। তাহলে ক্রেতাকে? এটাতে কিন্তু আমরা বুঝতে পারছি কে আসলে সেলার আর কে বায়ার। অ্যান্থনি হতাশ হবে কারণ অ্যান্থনি সেলার, এবং পোশাকটি রিজেক্ট করেছে র্যাকুয়েল, দ্যাট মিন্স বায়ার ইজ র্যাকুয়েল। উই আর লুকিং ফর বায়ার, সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন সি সেইং দ্যাট দ্য সেলস ক্লার্ক মিন্স অ্যান্থনিকে বোঝানো হয়েছে। সেলস ক্লার্ক যিনি মানে সেলস কর্মকর্তা, বিক্রয় কর্মী, তিনি কিন্তু এটা টার্গেট নয়। তাহলে উইগলিং আউট অফ দ্য ক্লিঙ্গি ফেব্রিক কে তার ড্রেস ট্রায়াল দিচ্ছিল? র্যাকুয়েল, বিকজ র্যাকুয়েল ইজ দ্য বায়ার, সো 18D ইজ দ্য রাইট আনসার। 18 এর সঠিক উত্তর হচ্ছে ডি। Any confusion from anyone? I think not. Number 19, please. স্যার আমার একটু বাইরে হতে হবে স্যার, হ্যাঁ, কি যাও। অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাব? নাম বলো একটু, আমি এখনই শেষ করবো, শেষ প্রায় within 2 minutes it will be done. স্যার আমি রোল নাম্বারটা দিয়ে যাই? লাগবে না, যাও, তুমি নাম দেখেছি। আমি এখনই শেষ করবো, বাকিদের জন্য আর এখনই শেষ প্রায়। স্প্রিন্টিং আপ দ্য স্টিপ হিল, নাম্বার 19। স্প্রিন্টিং অর্থ কি? স্প্রিন্ট এক সময় একটা মোবাইল ছিল স্প্রিন্ট ব্র্যান্ডের, দেখেছো কিনা কখনো? যখন মাত্র মাল্টিমিডিয়া ফোন আসা শুরু হয়েছে তখন মেমোরি কার্ড ভরে, ওই ছোট স্ক্রিন ছিল, বাটন ফোন স্ক্রিন ছিল, ওখানে মেমোরি কার্ড ভরে গান ভিডিও এইসব দেখা যেত। মোবাইলের ব্র্যান্ডের নাম ছিল স্প্রিন্ট। হ্যাঁ, তো ওখানে একটা আইকন ছিল যে একটা লোক এরকম আকাশের দিকে উঠে চলে যাচ্ছে রকেটের গতিতে, এটা ছিল তার মানে লোগো। তো স্প্রিন্টিং মানে হচ্ছে গতিতে চলে যাওয়া। আমি খুব সিম্পলি যদি বলি যে উসাইন বোল্ট, তিনি কিন্তু স্প্রিন্ট স্টার, তিনি কিন্তু ম্যারাথন স্টার না। ম্যারাথন দৌড়ের প্রসেসটা কিরকম, যে ধীরে ধীরে অনেক পথ দৌড়াতে হয়। স্প্রিন্ট হচ্ছে 200 মিটার, 300 মিটার, 100 মিটার, এরকম একটা ইয়ে থেকে, যেটা কিন্তু খুব দ্রুত দৌড়াতে হয়। স্প্রিন্টিং মানে হচ্ছে দ্রুত ওঠা বা দ্রুত দৌড়ানো, এরকম। তাহলে স্প্রিন্টিং আপ দ্য স্টিপ হিল, একজন সোজা পর্বত বেয়ে যখন কেউ পাহাড় বেয়ে কেউ উঠতে গিয়েছিল তখন কি হয়েছে? দ্য ওয়েট লিভস, ভেজা পাতা, মেড ট্র্যাকশন ডিফিকাল্ট ফর শ্যান্টেল। শ্যান্টেল এই কাজটি করছিল, শ্যান্টেল পাহাড়ে উঠতে গিয়েছিল, ওঠার সময় ট্র্যাকশন, এই যে পাহাড়ে ওঠার প্রসেস তার নাম হচ্ছে ট্র্যাকশন, ট্র্যাকশনটাকে ভেজা পাতা কি করেছিল? ডিফিকাল্ট করে ফেলেছিল, কারণ ভেজা পাতায় পা পিছলে যায় পাহাড়ে ওঠার সময়। তাহলে স্প্রিন্টিং আপ দ্য স্টিপ হিল, এই কাজটি কে করছে? কে স্প্রিন্টিং কাজটি করছে? শ্যান্টেল। সো we get শ্যান্টেল in option C. So 19, option C is the right answer. And final one, number 20. Sarsi leather. Sarsi leather means foamy leather. Okay. Yes, sir. Foamy leather. Foamy মানে হচ্ছে, ফোম অর্থ কি? ফেনা। অর্থাৎ এখানে একটা বলা হচ্ছে যে কেউ বাইরে থেকে এসেছে। জয়ী ফাউন্ড দ্য হট শাওয়ার স্পেশালি রিফ্রেশিং। জরি একটা গরম পানির দিয়ে গোসল করার পরে খুব ভালো অনুভব করছে, সজীব অনুভব করছে। আফটার আ লং ডে অফ ইয়ার্ড ওয়ার্ক, বাইরে উঠানে কাজ করেছে দীর্ঘ সময় ধুলাবালির মধ্যে, ইন দ্য হট সান, প্রখর সূর্যের তাপে, সেখান থেকে আসার পরে যখন সে একটু গরম পানি দিয়ে হালকা গোসল করলো, এবং বাথটাবের মধ্যে তার হয়তো সেখানে বডি ওয়াশ যেটা ছিল সেটা অনেক ফোমি ছিল, সাবান বা এই টাইপের যেটা থাকে সেটা কথা বলছে, যে ওয়ার্কিং আপ আ সার্সি লেদার, অর্থাৎ সে তার
ত্বকে সাবান ব্যবহার করেছে বা সাবান ধরনের পদার্থ ব্যবহার করেছে, যেটা ফোমি ছিল, ফেনা তোলা ছিল, ফলে কি হয়েছে এরপরে সে খুব রিফ্রেশিং অনুভব করছে। তাহলে ওয়ার্কিং আপ আ সার্সি লেদার, কে তার কে ফেনাযুক্ত পদার্থ ব্যবহার করেছে বা ফেনাযুক্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, কে? একজন ব্যক্তি যিনি শাওয়ার নিয়েছেন, তাহলে সেই ব্যক্তিকে জয়ী। উই ক্যানট গেট দ্য পার্সন এনি আদার অপশনস। Okay, so A is the right answer, Joey. So number 20, A is the right answer. Okay, to decide. So number 20, A. Any question for anyone? Any confusion? No, sir. I think not. Okay. So I think this is the end of our second topic for final examination, and we can move to the third class test. Take the date. কবে নিতে চাও বলো? 3 number class test date কবে নিতে চাও? I have two options, 4 or 6. 2 তারিখে একটা প্রেজেন্টেশন আছে, তো 4 তারিখে আর এটা প্রেশার না দেয়, 6 তারিখে নিব ক্লাস টেস্টটা, ঠিক আছে? 6 জানুয়ারি। বৃহস্পতিবার। বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবার। স্যার একটু পিছনে যায় কিনা, মানে আমাদের মানে ল্যাব ফাইনাল আছে তো ওই দিন। কবে আছে? পিছনে যাবে, সমস্যা নাই। তারপরের সপ্তাহে তো আমাদের ক্লাস আছে। এর পরের সপ্তাহে কয় তারিখ পরে? 6 তারিখের পর মেবি 10 তারিখ নাকি 11 তারিখে ক্লাস। 11 তারিখ। 11 তারিখ, এবং ওটা আমাদের লাস্ট ক্লাসে না দাও। আচ্ছা, একটা কাজ করো, শোনো, আমি বলে তোমরা এর আগে আমি একটা টাইম দিব না, রাতে পরীক্ষাটা দাও। পরীক্ষা আলাদা টাইমে দাও, ক্লাস টাইমের বাইরে। ওকে স্যার। বা স্যার এই যে রবিবারেও দেওয়া যায় ইচ্ছা করলে। রবিবারে 9 তারিখ মানে আমার শিডিউল আছে, তারপর আমি রাতে মানে আলাদা টাইমে নিব, ক্লাস টাইমে পরীক্ষাটা নিব না, থার্ড ক্লাস টেস্ট। ওকে, এটা স্পেসিফিক রাতের দিকে একটা টাইম দেবো, সেই টাইমটাতে সবাই পরীক্ষা দেবো। স্যার শুধু মডিফায়ারের উপরে? শুধু মডিফায়ারের উপরে, শুধু মডিফায়ার না, মিসপ্লেসড না, ড্যাংলিং মডিফায়ার। জি স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, প্লিজ ওয়েট। Now respond please, Mohammad Belal. Yes, sir. Okay, you can take the leave after the attendance. Okay, sir. Then Mannan Khan, Shariful Alam. স্যার শরীফুল আলম ভাই আমার কাছে বইলা গেছে স্যার। Okay, Jubaid Pathan was present. I got the message. Yasin present. Then Sheikh Shahriar Rumi. স্যার রুমি ভাইও বইলা গেছে। Okay, Manush Mujumdar. Manush possibly absent. Mustaq Shahriar. Present, sir. Manush present. Naki Mustaq present. স্যার মানুষ স্যার। Manush, got you. Mustaq. Arif Anjum. Absent. Ashrafuddin. Raqib Al Hassan. Mehrunisa Prabha. Prabha absent. Rafi Islam present. Yes, sir. Then Manjurul Islam Hasib. Yes, sir. Okay. Abu Bakr Siddiq. জি স্যার, সিদ্দিক আছে স্যার। Siddiq present. Okay, fine. Then Rizwan Islam. Present, sir. Okay, Shakwat Hussain Farabi. Present, sir. Saklain Ahmed. প্রেজেন্ট স্যার। Okay, Sajjad Amin. স্যার Sajjad present. বলে গেছেন। Okay, Tarek Hassan. Present, sir. Okay, Mehdi Hassan. স্যার মেহেদিও আছিল। Okay, Raisul Islam. Raisul possibly absent. Then Mohitul Islam Bijay. Yes, sir. Okay, Mansur Alam Murad. No net problem, sir. আছে স্যার। Okay, ঠিক আছে। Mamun Khan. Present, sir. Okay, Abu Rayhan Naim. Present, sir. Arman Akand. Yes, sir. Okay, Saifatul Islam. Present, sir. Suchan Akhtar Chadni. Chadni absent. Janatul Said Prince. Nahidul Islam Shadin present. Then Kausar Ahmed. Shoyan Kundu. Present, sir. Manik Sheikh. Yes, sir. Okay, Ahsanul Habib. Yes, sir. Iftikhar Ahmed Shishid. Yasin Arafat. Iftikhar Ahmed Oyon. Mahmudul Hassan. Abdullah Al Jamil. Sagar Bishas. স্যার রাকিব আল হাসান ছিল, নেট প্রবলেম বের করে দিয়েছে। রাকিব আল হাসান আইডি মনে আছে কত? স্যার 2039। কোন ব্যাচের? স্যার 211। 21139, তাই তো? জি স্যার। 39, রাকিব আল হাসান, got it. Noted. Thank you. Thank you all. So stay safe all. See you next week. স্যার আমার ব্যাপারটা স্যার। ওকে, তুমি একটু ফোন দাও আমাকে, নাম্বার আছে?
জি স্যার, জি স্যার, জি Okay, স্যার। acha. Okay, get ready for the presentation on 2nd January and Happy New Year to all. হ্যাপি নিউ ইয়ার্স। Okay, enjoy it. Thank you so much.